এই সংক্ষিপ্ত সারটি দ্য 48 লজ অফ পাওয়ার বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি শিখবেন কিভাবে প্রভাবশালী বা ক্ষমতাধর ব্যক্তিরা অন্যদের নিয়ন্ত্রণ করেন, কিভাবে তারা তাদের আধিপত্য বজায় রাখেন এবং জীবনে সবার চেয়ে এগিয়ে থাকার জন্য তারা ঠিক কোন কৌশল এবং নীতিগুলো ব্যবহার করেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। এখন চলুন ধীরে ধীরে বইটির মূল ধারণাগুলো জানতে শুরু করি। এই বইটি আসলে ইরান এবং তুরস্কের মতো বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এই বইয়ে আলোচিত ধারণাগুলোকে অত্যন্ত শক্তিশালী এবং মানুষকে প্রভাবিত করার মতো বা ম্যানিপুলেটিভ বলে মনে করা হয়। আসুন আমরা এই 48টি সূত্রের গভীরে প্রবেশ করি। প্রথম সূত্র: কখনোই আপনার ওপরের মানুষটির চেয়ে বেশি উজ্জ্বল হবেন না বা তাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। প্রথম সূত্রটি আমাদের শেখায় যে আপনার চেয়ে ওপরের অবস্থানে থাকা কারোর সামনে কখনোই আপনার সম্পূর্ণ প্রতিভা বা বুদ্ধিমত্তা প্রদর্শন করা উচিত নয়। আপনি কতটা বুদ্ধিমান তা দেখিয়ে তাদের প্রভাবিত করার চেষ্টা করবেন না। এই ব্যক্তিটি হতে পারেন আপনার শিক্ষক, আপনার বস বা এমন কেউ যিনি আপনার চেয়ে উচ্চ পদে আছেন। আপনাকে অবশ্যই আপনার আসল প্রতিভা লুকিয়ে রাখতে হবে। যদি আপনি তাদের সামনে আপনার সম্পূর্ণ সম্ভাবনা বা স্মার্টনেস দেখান, তবে সেই ব্যক্তিটি নিরাপত্তাহীনতায় ভুগবেন এবং নিজেকে অনিরাপদ মনে করতে শুরু করবেন। ফলে তাদের মনে আপনার বিরুদ্ধে যাওয়ার চিন্তা তৈরি হতে শুরু করবে। লেখক এই বিষয়টি বোঝানোর জন্য একটি ছোট গল্প শেয়ার করেছেন। একসময় এক রাজার একজন মন্ত্রী ছিলেন যিনি রাজাকে খুশি করার প্রচেষ্টায় একটি বিশাল পার্টির আয়োজন করেছিলেন। তিনি নিজেকে কতটা সক্ষমতা দেখানোর জন্য সেই উৎসবে রাজ্যের পুরো রাজকোষের অর্থ ব্যয় করেছিলেন। কিন্তু খুশি হওয়ার পরিবর্তে রাজা মন্ত্রীর ধনসম্পদ এবং ক্ষমতার প্রদর্শনী দেখে এতটাই রাগান্বিত এবং নিরাপত্তাহীন বোধ করলেন যে তিনি সেই মন্ত্রীকে সারা জীবনের জন্য কারারুদ্ধ করেছিলেন। প্রথম সূত্রের সোজাসাপটা অর্থ হল, আপনার ওপরের মানুষটিকে সব সময় তাদের বাস্তবের চেয়ে বেশি ভালো দেখানোর চেষ্টা করা উচিত। আমি আপনাকে বর্তমান যুগের একটি উদাহরণ দেই। ধরুন আপনি কর্মক্ষেত্রে আপনার সিনিয়র বা বসের সামনে আপনার স্মার্টনেস বা বুদ্ধিমত্তা দেখাচ্ছেন। আপনি ইতিমধ্যেই জানেন যে তারা কেমন অনুভব করবেন। আপনার সমস্ত সিনিয়র আপনার বিরুদ্ধে চলে যেতে পারে এবং শেষ পর্যন্ত ক্ষতিটা আপনারই হবে। দ্বিতীয় সূত্র: বন্ধুদের ওপর কখনোই অতিরিক্ত বিশ্বাস রাখবেন না, বরং শত্রুদের কিভাবে ব্যবহার করতে হয় তা শিখুন। লেখক শুরুতেই আমাদের সতর্ক করেছেন যে বন্ধুদের অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। বন্ধুরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, অথবা যখন আপনার সত্যিই সমর্থনের প্রয়োজন হবে তারা পিছিয়ে পড়তে পারে। লেখক বিশ্বাস করেন যে বন্ধুদের ওপর খুব বেশি নির্ভর করলে আপনি দুর্বল হয়ে পড়তে পারেন এবং আপনি অন্যের চাল বা শোষণের শিকার হতে পারেন। এর পরিবর্তে তিনি কেবল বন্ধুত্ব নয়, সমস্ত সম্পর্কের ক্ষেত্রে প্রজ্ঞা বা বুদ্ধি প্রদর্শনের পরামর্শ দেন। মজার বিষয় হল, বন্ধুরা কখনো কখনো শত্রুর চেয়েও কম কাজের হতে পারে, অন্যদিকে শত্রুরা বেশি কাজের হতে পারে। শত্রুরা প্রায়শই বেশি অনুমানযোগ্য হয়। আমরা আগে থেকেই তাদের চালগুলো অনুমান করতে পারি। তাদের পরিচালনা করা বা ম্যানিপুলেট করা সহজ, কারণ তাদের ইচ্ছাগুলো প্রায়শই খোলাখুলি শত্রুতা দ্বারা অনুপ্রাণিত হয়। আপনার শত্রুদের দুর্বলতাগুলো বোঝার মাধ্যমে আপনি সেই দুর্বলতাগুলোকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারবেন। লেখক ব্যাখ্যা করেছেন যে ইতিহাসে এমন অনেক রাজা ছিলেন যারা একটি বন্ধুত্বপ্রতিম রাজ্যের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন, কিন্তু সেই একই রাজ্য তাদের পিঠে ছুরি মেরেছিল। তাই মনে রাখবেন, প্রয়োজনের চেয়ে বেশি কোনো বন্ধুকে বিশ্বাস করবেন না। তৃতীয় সূত্র: নিজের উদ্দেশ্য গোপন রাখুন। এই সূত্রটি আপনার কাজ এবং পরিকল্পনাগুলো গোপন রাখার বিষয়। যদি আমরা আমাদের উদ্দেশ্য বা পরিকল্পনা কাউকে প্রকাশ করে দিই, তবে তারা সেই তথ্য আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। তাই লেখক বলেন, আপনার সব সময় মানুষকে বিভ্রান্ত করা উচিত বা তাদের ভুল তথ্য দেওয়া উচিত, যাতে কেউ আপনার আসল উদ্দেশ্য বুঝতে না পারে। আপনার সামনের ব্যক্তিটি যখন আপনার আসল উদ্দেশ্য বুঝতে পারবে, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে এবং তারা এটি আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। আমি আপনাকে
এর একটি খুব ভালো উদাহরণ দেব, যা আজকাল স্কুল এবং কলেজের টপাররা প্রায়শই ব্যবহার করেন। আপনি হয়তো অনেক টপারকে বলতে শুনেছেন, আরে ভাই, আমি তো পড়ার সময়ই পাইনি, বা আজ আমি একদমই পড়াশোনা করিনি। এটি শুনে সাধারণ ছাত্ররা বিভ্রান্ত হয়ে যায়। তারা ভাবে যদি টপারেই পড়াশোনা না করে থাকে তবে আমি কেন করব। কিন্তু বাস্তবে টপার তার আসল উদ্দেশ্য প্রকাশ করে না, সে আসলে কঠোর পড়াশোনা করেছে। তাই সব সময় আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য গোপন রাখুন, এটি কারো সাথে শেয়ার করবেন না। পঞ্চম সূত্র, খ্যাতির ওপর অনেক কিছু নির্ভর করে, এটিকে আপনার জীবন দিয়ে রক্ষা করুন। মানুষের মাঝে আপনার সম্মান বা খ্যাতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার যদি সম্মান থাকে তবে মানুষ আপনার কথা শুনবে। আপনার যদি কোনো খ্যাতি বা সুনাম না থাকে তবে মানুষ আপনার কথা অনুসরণ করবে না। সুতরাং আপনার নাম, আপনার খ্যাতি হলো সেই ভিত্তি যার ওপর সব কিছু দাঁড়িয়ে আছে। আপনাকে প্রথমে যে কোনো একটি ক্ষেত্রে আপনার খ্যাতি তৈরি করতে হবে। উদাহরণ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাই ধরুন। তিনি এমন একটি খ্যাতি তৈরি করেছেন যে তিনি যদি আজ টিভিতে এসে জাতিকে থালা বাজাতে বলেন তাহলে প্রতিটি নাগরিক তা করবে। কেন? কারণ তার সেই খ্যাতি আছে এবং তিনি সময়ের সাথে সাথে তা তৈরি করেছেন। আরেকটি উদাহরণ হিসেবে এলন মাস্ককে দেখুন। যদি এলন মাস্ক টুইটারে মাত্র 2টি ইমোজি টুইট করেন, একটি বিটকয়েনের এবং একটি নিচের দিকের তীরের, তাহলে রাতারাতি বিটকয়েনের দাম কমে যায়। কেন এমন হয়? কারণ কোটি কোটি মানুষ তাকে শোনে, দেখে এবং তাকে অনুসরণ করে। তারা এটি করে কারণ তিনি এমন একটি খ্যাতি তৈরি করেছেন যেখানে তার সবচেয়ে ছোট কাজটিরও বিশাল প্রভাব আছে। আপনাকেও মানুষের মাঝে আপনার খ্যাতি তৈরি করতে হবে। এটি করার জন্য আপনাকে ব্যবসায়ী বা প্রধানমন্ত্রী হতে হবে না। আপনি আপনার কোম্পানি বা আপনার স্কুলেও এটি ব্যবহার করতে পারেন। আপনি যদি আপনার কোম্পানিতে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষ হন তবে মানুষ আপনার কথা শুনবে। আপনি যদি স্কুলে কোনো বিষয় টপার হন তবে সাধারণ ছাত্ররা আপনার কথা মেনে নেবে। ষষ্ঠ সূত্র, যে কোনো মূল্যে মনোযোগ আকর্ষণ করুন। বিশ্বাস করুন বা নাই করুন, আজকের দুনিয়ায় সবকিছু তার চেহারা বা বাহ্যিক প্রদর্শনের ওপর ভিত্তি করে বিক্রি হয়। এ কারণেই আপনাকে ভিড় থেকে আলাদা হতে হবে। বিষয়টি এমন, যদি একদিকে 10টি ভিন্ন ভিন্ন অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং অন্যদিকে একটি আইফোন থাকে, তবে 90% মানুষ আইফোনের প্রতি আকৃষ্ট হয়। আপনাকেও নিজের জন্য একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে হবে, যাতে আপনি অ্যান্ড্রয়েডের ভিড় থেকে সরে এসে আইফোন হয়ে উঠতে পারেন। আপনি কিভাবে অনন্য হয়ে উঠবেন তা আপনার উপর নির্ভর করে। হয় আপনার কথা বলার ধরন এতটা রহস্যময় হতে হবে যা সবাইকে আকর্ষণ করে, অথবা আপনার পোশাক পরিচ্ছদ বা ড্রেসিং সেন্স এত ভালো হতে হবে যে সবার মনোযোগ আপনার দিকে যায়। সপ্তম সূত্র, অন্যদের দিয়ে কাজ করিয়ে নিন, কিন্তু কৃতিত্ব সবসময় নিজে নিন। লেখক বলেন যে আপনি যদি শক্তিশালী হতে চান তবে আপনার এমন কাজগুলো অন্যদের দিয়ে করানো উচিত যা আপনি করতে জানেন না, তবে তার কৃতিত্ব বা ক্রেডিট আপনাকে অবশ্যই নিজের নিতে হবে। বড় বড় কোম্পানিগুলো আসলে সাধারণ কর্মচারীদের দ্বারাই চলে, তারাই কাজগুলো করে, কিন্তু কৃতিত্ব কে পায়? কোম্পানির মালিক। দেশে অনেক সরকারি কর্মচারী কাজ করছেন, কিন্তু কৃতিত্ব যায় তার কাছে যিনি সবার উপরে বসে আছেন। আপনি যদি ক্ষমতাধর হতে চান তবে আপনাকে এটি করতে হবে। অষ্টম সূত্র, অন্য লোকেদের আপনার কাছে আসতে বাধ্য করুন, প্রয়োজনে টোপ ব্যবহার করুন। আপনি যদি আপনার শত্রুদের নিজের দলে আনতে চান বা তাদের পরাজিত করতে চান তবে আপনাকে টোপ ফেলতে হবে। যেমন প্রাণীদের কাছে ডাকার জন্য টোপ বা খাবার ব্যবহার করা হয়, তেমনি মানুষকে নিজের পক্ষে আনার জন্য টাকা বা ইনসেন্টিভ ব্যবহার করা হয়। আপনার শত্রুদের পরাজিত করার সবচেয়ে ভালো উপায় হল তাদের নিজের দলে নিয়ে আসা, এবং যদি প্রয়োজন হয় তবে এটি অর্জনের জন্য টোপ ব্যবহার করুন। নবম সূত্র, তর্কের মাধ্যমে নয়, কাজের মাধ্যমে জিতুন। আপনি যদি কারোর বিশ্বাস জিততে চান বা তাদের নিজের পক্ষে আনতে চান তবে তর্ক করবেন না, শুধু কাজ করুন। আপনি যদি কাউকে জয় করতে চান তবে আপনাকে তাদের কাজ করে দিতে হবে। এটি করার মাধ্যমে সেই ব্যক্তিটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে আরও বেশি বিশ্বাস করতে শুরু করবে। তর্ক প্রতিরোধ বা বাধা সৃষ্টি করে, কিন্তু কাজ সম্মতি তৈরি করে। দশম সূত্র, সংক্রমণ। অসুখী এবং দুর্ভাগা মানুষদের এড়িয়ে চলুন। লেখক পরামর্শ দেন যে অসুখী মানুষদের কাছাকাছি থাকলে আপনি তাদের দুঃখ শোষণ করে নেন, যা পরবর্তীতে আপনাকেও অসুখী করে তোলে। তাই আপনার কখনোই অসুখী বা দুর্ভাগা মানুষদের কাছাকাছি থাকা উচিত নয়। আপনি এই ধরনের মানুষদের থেকে যত দূরে থাকবেন তত বেশি সুখ এবং সাফল্য পাবেন। একাদশ সূত্র,
মানুষকে আপনার উপর নির্ভরশীল রাখতে শিখুন। মানুষকে আপনার উপর এতটাই নির্ভরশীল করে তুলুন যাতে তারা আপনাকে ছেড়ে যেতে না পারে বা আপনার সাথে বিশ্বাসঘাতকতা না করতে পারে। প্রতিটি মানুষ কেবল সেই জিনিসটিরই মূল্য দেয় যা তাদের জন্য প্রয়োজনীয়। আপনি যদি তাদের জন্য অপরিহার্য হন তাহলে তারা আপনাকে কখনোই ছেড়ে যাবে না। আপনি যদি মানুষকে খুব বেশি স্বাধীনতা দেন তাহলে তারা আর আপনার উপর নির্ভর করবে না এবং তারা সম্ভবত আপনার সাথে বিশ্বাসঘাতকতাও করতে পারে। নিজেকে বা আপনার দক্ষতাকে এমনভাবে তৈরি করুন যাতে মানুষের সবসময় আপনার প্রয়োজন হয়। দ্বাদশ সূত্র, আপনার শিকারকে নিরস্ত্র করতে নির্বাচিত সততা এবং উদারতা ব্যবহার করুন। সততার এমন শক্তি আছে যে আপনি যদি অল্প সময়ের জন্য কারোর সাথে সৎ থাকেন তাহলে তারা আপনাকে এবং আপনার কথা সম্পূর্ণ বিশ্বাস করতে শুরু করবে। একবার তারা আপনাকে বিশ্বাস করলে তাহলে আপনি পরিস্থিতিটি নিজের মতো করে পরিচালনা করতে পারবেন। প্রাথমিক বিশ্বাস গড়ে তোলার জন্য সততার চেয়ে বড় আর কিছু নেই। আপনি যদি কারোর আস্থা জিততে চান বা আপনি চান যে একজন ব্যক্তি আপনার কথা মতো কাজ করুক, তাহলে আপনাকে প্রথমে সৎ হতে হবে। যখন সেই ব্যক্তি আপনাকে পুরোপুরি বিশ্বাস করবে তখন তারা ঠিক তাই করবে যা আপনি বলবেন, কারণ তারা নিশ্চিত হবে যে আপনি তাদের খারাপ চাইতে পারেন না। তারপর আপনি এই বিশ্বাসটি নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারেন। ত্রয়োদশ সূত্র, সাহায্যের জন্য চাওয়ার সময় মানুষের স্বার্থের কাছে আবেদন করুন, কখনোই তাদের দয়ার কাছে নয়। আজকের দিনে যদি কেউ আপনাকে সাহায্য করে তাহলে নিশ্চিতভাবে সেই ব্যক্তির তাতে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে। সুতরাং যদি আপনার কখনো সাহায্যের প্রয়োজন হয় তবে নিশ্চিত করুন যে সাহায্যকারী ব্যক্তিটি এতে কিছু লাভ পাবে। সাহায্যকারীর যদি কোনো লাভ থাকে তাহলে আপনি যে কোনো সাহায্য সহজে পাবেন। যদি আপনাকে সাহায্য করা কারো স্বার্থে লাগে তাহলে তারা অবশ্যই সাহায্য করবে, এমনকি সেই ব্যক্তি আপনার শত্রু হলেও। চতুর্দশ সূত্র, বন্ধুর মতো আচরণ করুন কিন্তু গুপ্তচরের মতো কাজ করুন। আপনি যদি শক্তিশালী হতে চান তবে মানুষের সম্পর্কে আপনার সব কিছু জানা প্রয়োজন। আপনাকে তাদের দুর্বলতা এবং তাদের শক্তি সম্পর্কে জানতে হবে। তাদের এই শক্তি এবং দুর্বলতাগুলো খুঁজে বের করার পরই আপনি তাদের বিরুদ্ধে জিততে পারবেন। বন্ধুর মতো আচরণ করুন কিন্তু পর্দার আড়াল থেকে সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য একজন গুপ্তচরের মতো কাজ করুন। পঞ্চদশ সূত্র, আপনার শিকারকে পুরোপুরি ধ্বংস করে দিন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার শিকারকে পুরোপুরি ধ্বংস করে দেওয়াই একমাত্র সঠিক পদ্ধতি। যদি আপনি তাদের সামান্যতম অক্রিয় বা জীবিত রাখেন তাহলে তারা নিশ্চয়ই প্রতিশোধ নেবে এবং পেছন থেকে আপনাকে আক্রমণ করবে। তাই আপনার শত্রুকে এতটাই দমন করুন যাতে তারা আর কখনো উঠতে না পারে। প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগই যেন না থাকে। ইতিহাস এমন অনেক উদাহরণে ভর্তি যেখানে এক রাজা অন্য রাজাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু পরে সেই একই রাজার বিশ্বাসঘাতকতার মাধ্যমে নিহত হয়েছিলেন। তাই কখনো আপনার শত্রুকে রেহাই দেবেন না, তাদের পুরোপুরি শেষ করে দিন। ষোড়শ সূত্র, সম্মান এবং মর্যাদা বাড়ানোর জন্য অনুপস্থিতিকে ব্যবহার করুন। আপনি যত বেশি উপস্থিত থাকবেন তত বেশি সাধারণ মনে হবে। আপনার মূল্য বাড়ানোর জন্য নিজের চারপাশে অভাব বা দুষ্প্রাপ্যতার একটি পরিবেশ তৈরি করুন। আপনি যদি বর্তমানে কোনো গ্রুপে থাকেন তাহলে মাঝে মাঝে একটু পিছিয়ে যান বা নিজেকে সরিয়ে নিন যাতে অন্যরা আপনার সম্পর্কে কথা বলে এবং আপনার প্রশংসা করে। এটি করা মানুষের মধ্যে আপনার গুরুত্ব তৈরি করে। এটি কার্যকরভাবে করার জন্য আপনাকে শিখতে হবে যে কখন পিছিয়ে যাওয়ার সঠিক সময়। একবার যখন আপনি আপনার অনুপস্থিতি থেকে ফিরে আসবেন তখন মনে হবে আপনি আবার জীবিত হয়ে ফিরে এসেছেন এবং মানুষ আপনাকে আবার দেখে স্বস্তি অনুভব করবে। সপ্তদশ সূত্র, অন্যদের আতঙ্কের মধ্যে রাখুন। অনির্দিষ্টতার বা আনপ্রেডিক্টেবিলিটির একটি আবহ তৈরি করুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে কেউ আপনার পরবর্তী পদক্ষেপ বা মুভ সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে না পারে। মানুষ সবসময় কারোর স্বভাব পড়ে এবং তারপর তাদের ভবিষ্যৎ কর্ম সম্পর্কে ধারণা করে। আপনি যদি আপনার স্বভাবকে অনির্দিষ্ট বা আনপ্রেডিক্টেবল করে তোলেন তাহলে কেউ আপনার কৌশল বুঝতে পারবে না। আপনি যদি বারবার একই কাজ করেন তাহলে এটি অন্যদের আপনার পদক্ষেপগুলো অনুমান করার ক্ষমতা দেয়। তাই সবসময় আপনার স্বভাবকে অনির্দিষ্ট বা আনপ্রেডিক্টেবল রাখুন। অষ্টাদশ সূত্র, নিজেকে রক্ষা করার জন্য দুর্গ তৈরি করবেন না। বিচ্ছিন্নতা বিপজ্জনক। আপনি যদি নিজেকে সব মানুষ থেকে আলাদা করে ফেলেন বা আপনি যদি এমন একটি দুর্গ তৈরি করেন যেখানে কেউ প্রবেশ করতে পারে না এবং কেউ বেরোতে পারে না, তাহলে এটি নিজের পায়ে কুড়াল মারার মতো। কারণ আপনি যখন পুরোপুরি বিচ্ছিন্ন বা একা থাকেন তখন শত্রু আপনাকে সহজেই চিহ্নিত করতে পারে এবং আপনি একটি সহজ লক্ষ্যের পরিণত হন। তাই সবসময় আপনার বন্ধু এবং সঙ্গীদের সাথে থাকুন যাতে আপনি আপনার শত্রুর জন্য সহজ লক্ষ্য না হয়ে ওঠেন। ঊনবিংশ সূত্র, জানুন আপনি কার সাথে ডিল করছেন। ভুল মানুষকে রাগাবেন না বা আঘাত করবেন না। মানুষকে বুদ্ধিমানের সাথে বেছে নিন। এমন মানুষদের সাথে কখনো ঝামেলায় জড়াবেন না যারা একবার পরাজিত হলে আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের সারা জীবন ব্যয় করতে প্রস্তুত থাকবে। সবসময় মনে রাখবেন
এমন ব্যক্তির সাথে কাজ করবেন না বা তাদের অপমানও করবেন না। মানুষ চেনা খুবই গুরুত্বপূর্ণ। বিংশ সূত্র, কারো প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হবেন না। সবসময় মনে রাখবেন, আপনাকে কেবল নিজের প্রতি এবং আপনার লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বা কমিটেড হতে হবে। আপনি যদি অন্য কারো প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হন, তবে আপনার স্বাধীনতা হারিয়ে যাবে এবং আপনি তাদের নিয়ন্ত্রণে কাজ করবেন। তাই সবসময় নিজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকুন, অন্যের জন্য নয়। একবিংশ সূত্র, বোকা ধরার জন্য বোকা সাজুন। আপনার টার্গেটের চেয়ে নিজেকে কম বুদ্ধিমান দেখান। আপনি যদি স্মার্ট হতে চান, তবে আপনার শত্রুকে স্মার্ট অনুভব করতে দিন যখন আপনি বোকার মতো অভিনয় করবেন। এটি করার মাধ্যমে আপনার শত্রু ভাববে আমি বেশি স্মার্ট, এবং তারপর আপনি তাকে আপনার নিজের কৌশলে আটকাতে পারবেন। আপনি যখন তাদের সামনে নিজেকে বোকা হিসেবে দেখাবেন, তখন আপনি তাদের বিশ্বাস জিততে পারবেন এবং তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও জানতে পারবেন। দাবিংশ সূত্র, আত্মসমর্পণের কৌশল ব্যবহার করুন। দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করুন। আপনি যদি আপনার শত্রুর চেয়ে দুর্বল হন, তবে আপনি যুদ্ধ না করে সরাসরি আত্মসমর্পণ করতে পারেন। এটি আপনাকে একটি বড় প্রতিশোধের পরিকল্পনা করার সময় দেয়। যেই আপনি দেখবেন শত্রুর শক্তি কমে আসছে, আপনি আঘাত করতে পারেন। কেউ কেউ ভাবতে পারেন, আগে থেকে আত্মসমর্পণ করব কেন? কারণ হলো, আপনি যখন আত্মসমর্পণ করেন, তখন আপনার শত্রু মনে করে আপনি পরাজয় মেনে নিয়েছেন। কিন্তু সেই সময়ে আপনি একটি শক্ত পরিকল্পনা তৈরি করতে পারেন এবং আপনার শত্রুকে পেছন থেকে আক্রমণ করতে পারেন যখন তারা এটি একদমই আশা করবে না। ত্রয়োবিংশ সূত্র, আপনার শক্তিগুলোকে একত্রিত করুন। বিভিন্ন ধরনের শক্তি খোঁজার পরিবর্তে একটি শক্তির উপর ফোকাস করুন। অনেকগুলো ছোট ছোট শক্তি থাকার চেয়ে একটি শক্তি থাকা বেশি গুরুত্বপূর্ণ, যা খুব শক্তিশালী এবং বিপজ্জনক। আপনার শক্তিকে ছড়িয়ে দেওয়ার চেয়ে একটি জিনিসের উপর ফোকাস করুন। আপনাকে একটি উদাহরণ দেওয়ার জন্য বলি, ব্রুস লি বলেছিলেন, আমি সেই মানুষকে ভয় পাই না যে 10,000টি কিক একবার করে অনুশীলন করেছে, কিন্তু আমি সেই মানুষকে ভয় পাই যে একটি কিক 10,000 বার অনুশীলন করেছে। এখানে অর্থ হল 10 ধরনের ক্ষমতা থাকা জরুরি নয়, যা জরুরি হল আপনার যদি একটি ক্ষমতাও থাকে, তবে এটিকে এতটাই উন্নত করুন যে কেউ আপনাকে পরাজিত করতে না পারে। চতুর্বিংশ সূত্র, নিখুঁত সভাসদ বা কোর্টিয়ারের ভূমিকা পালন করুন। সভাসদ বা যারা রাজদরবারে থাকেন, তারা বিভিন্ন উপায়ে ক্ষমতা অর্জন করতে পারেন। তাদের উপরের কর্মকর্তাদের তোষামত করে, তাদের সামনে মাথা নত করে এবং শুধুমাত্র আকর্ষণ এবং শালীনতার মাধ্যমে তাদের ক্ষমতা জাহির করে। তারা ধীরে ধীরে ক্রমবর্ধমান ক্ষমতা লাভ করে। একজন ভালো সভাসদের ভূমিকা পালন করে আপনি সুনজরে থাকার পাশাপাশি সমস্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। পঞ্চবিংশ সূত্র, নিজেকে নতুন করে তৈরি করুন। সমাজের ভয়ে যদি জীবনে আপনার পছন্দের কাজ বেছে নিয়ে না থাকেন, তবে এখনই সময়। নিজেকে নতুন করে তৈরি করুন এবং আপনার কাজ বেছে নিন। সমাজ যাই বলুক না কেন, কারো কথা শোনার দরকার নেই। আপনার কেবল সেটাই করা উচিত যেটা আপনি পছন্দ করেন, অন্যরা যেটা পছন্দ করে তা নয়। মনে রাখবেন, এটি আপনার জীবন, অন্য কারো নয়। তারা আপনাকে কি করতে হবে তা বলতে পারে না। ষষ্ঠবিংশ সূত্র, আপনার হাত পরিষ্কার রাখুন। আপনি যতই দুর্নীতি বা যত ভুল কাজই করে থাকুন না কেন, আপনাকে সবসময় এমনভাবে উপস্থিত হতে হবে যেন আপনার হাত সম্পূর্ণ পরিষ্কার, যেন আপনি কিছুই করেননি। আজকের সময় বাহ্যিক চেহারা বা অ্যাপিয়ারেন্সই হল শক্তি। নোংরা কাজের দায় অন্য লোকেদের নিতে দিন। সপ্তম বিংশ সূত্র, একটি কাল্ট বা সম্প্রদায়ের মতো অনুসারী তৈরি করতে মানুষের বিশ্বাস করার প্রয়োজনীয়তাকে কাজে লাগান। আপনি যদি কাল্টের মতো একটি ফলোয়িং বা অনুসারী দল চান, তাহলে মানুষের বিশ্বাস করার প্রয়োজনীয়তা নিয়ে খেলুন। মানুষ ধর্মের মতো বিষয়গুলোতে বিশ্বাস করতে চায়। আপনি নিজেকে ধর্মের মতো একটি অবস্থানে নিয়ে যেতে পারেন এবং মানুষ আপনাকে পুজো করতে শুরু করবে। এটি করার জন্য আপনার কথাগুলো অস্পষ্ট এবং সহজ রাখুন, কিন্তু প্রতিশ্রুতিতে পূর্ণ রাখুন। বুদ্ধি এবং যুক্তির চেয়ে উৎসাহের উপর জোর দেন। আপনার দলটিকে একটি সংগঠিত ধর্মের মতো গঠন করুন এবং আপনার আয়ের উৎসগুলো গোপন করুন। অষ্টাদশ বিংশ সূত্র, সাহসের সাথে কাজে নামুন। আমাদের সবসময় ভয় ছাড়া কাজ করা উচিত। ভীতু মানুষদের দুর্বল মনে করা হয়। তাই যদি আপনাকে কোনো কাজ করতে হয়, তাহলে তা সর্বান্তঃকরণ এবং কোনো ভয় বা দ্বিধা ছাড়াই করুন। ভয় ছাড়া কাজ করলে আপনি সবসময় আপনার কাজে আরও ভালো হয়ে উঠবেন। কোনো ভুল হলে তা আরও বেশি শক্তি দিয়ে কাজ করে সহজেই সংশোধন করা যায়। খুব কম লোকই ভয় ছাড়া কাজ করতে পারে। এটি একটি অভ্যাস যা গড়ে তোলা যায়। একইভাবে
কাপুরুষতাও একটি বৈশিষ্ট্য। আপনি যদি নিজেকে কাপুরুষিক উপায়ে কাজ করতে দেখেন, তবে আপনার উচিত এটি সমূলে উৎপাটন করা এবং এর পরিবর্তে সাহসের সাথে কাজ করা। 29তম সূত্র, একদম শেষ পর্যন্ত পরিকল্পনা করুন। যখনই আপনি পরিকল্পনা করতে বসবেন, সবসময় মনে রাখবেন যে পরিকল্পনা শুরু থেকে একদম শেষ পর্যন্ত হওয়া উচিত। এমন হওয়া উচিত নয় যে আপনি অর্ধেক পরিকল্পনা করেছেন এবং পরে দেখা যাবে কি হয় বলে রেখে দিয়েছেন। এর পাশাপাশি আপনাকে অবশ্যই একটি প্ল্যান বি তৈরি করতে হবে। আমরা যে পরিকল্পনা করি এবং তার অনুষ্ঠানের মধ্যে অনেক পার্থক্য থাকে এবং অনেক সময় আমাদের পরিকল্পনা ভুল হতে পারে। এর জন্য সবসময় একটা প্ল্যান বি থাকা আবশ্যক। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা করেন, তাহলে আপনার পথে আসা সমস্ত সমস্যা সম্পর্কে আপনার কাছে তথ্য থাকবে। 30তম সূত্র, আপনার অর্জনগুলোকে অনায়াসলব্ধ বা খুব সহজ মনে হতে দিন। এই সূত্র অনুযায়ী আমাদের উচিত আমাদের অর্জনগুলোকে মানুষের কাছে এমনভাবে দেখানো যেন আমরা সেগুলোর জন্য কোনো চেষ্টাই করিনি, যেন এটি জাস্ট আমাদের স্বাভাবিক প্রতিভা। আপনার স্ট্রাগল, কঠোর পরিশ্রম বা সমস্যার কথা মানুষকে কখনোই বলবেন না। রবার্ট গ্রিন বলেন যে মানুষ তাদের দ্বারা বেশি প্রভাবিত হয় যারা চেষ্টা ছাড়াই সফলতা অর্জন করে। তাই সূত্র 30 মানুষকে তাদের লক্ষ্য অর্জনে আসা চ্যালেঞ্জ বা বাধা সম্পর্কে কাউকে না বলার পরামর্শ দেয়, শুধুমাত্র ফলাফলটি বলতে বলে যে আমি এটি কত সহজে পেয়েছি। 31তম সূত্র, অপশনগুলোকে নিয়ন্ত্রণ করুন। অন্যদের আপনার দেওয়া তাস দিয়ে খেলতে বাধ্য করুন। আমরা অন্যদের জন্য অপশনগুলোকে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি নিজের মতো সাজাতে পারি। আপনি যখন আপনার শত্রুকে দুটো অপশন দেবেন, তখন সে প্রভাব করবে যে সে আপনাকে নিয়ন্ত্রণ করছে এবং তার কাছে একটি পছন্দ আছে। কিন্তু বাস্তবে আপনি তাকে আপনার অপশনগুলোর মধ্যে পুতুলের মতো নাচাচ্ছেন। সে ভাববে তার কাছে অপশন আছে, কিন্তু বাস্তবে দুটো অপশনই আপনার উপকারে আসবে। আপনি যখন আপনার শত্রুকে দুটো পছন্দ দেন, তখন সে অনুভব করে তার স্বাধীনতা আছে এবং সে তৃতীয় কোনো ভালো অপশনের কথা ভাববেও না। উদাহরণস্বরূপ, আপনি আপনার বন্ধুকে আপনার সাথে একটি সিনেমা দেখার জন্য রাজি করাতে চাইছেন। তাদের কেবল দুটি সিনেমা থেকে বেছে নেওয়ার একটি অপশন দিন। একটি যেটা আপনি দেখতে চান, ধরুন একটি অ্যাকশন ফিল্ম, এবং অন্য একটি অপশন যেটা একটি কমেডি ড্রামা, যেটা আপনি দেখতে চান না। তাই আপনি এমন কিছু বলুন, আরে তুমি কি অ্যাকশন মুভিটি দেখতে চাও নাকি কমেডি ড্রামাটি? তবে অ্যাকশন ফিল্মটিতে কমেডি এবং ড্রামা দুটোই আছে, সাথে অ্যাকশন তো আছেই। এটি বলে আপনি তাকে যা দেখতে চাইছিলেন তা দেখতে রাজি করান। যদিও আপনার বন্ধুর কাছে টেকনিক্যালি দুটি অপশন ছিল, আপনি পছন্দগুলো এমনভাবে নিয়ন্ত্রণ করেছেন যাতে তাদের আপনার পছন্দের সিনেমাটি বেছে নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এইভাবে আপনি আপনার পছন্দের সিনেমাটি দেখতে পান এবং মনে হয় যেন আপনার বন্ধুরও সিদ্ধান্তে মত ছিল। 32তম সূত্র, মানুষের ফ্যান্টাসি বা কল্পনার সাথে খেলুন। এই সূত্রটি বলে যে আপনি মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে খেলে তাদের নিজের দিকে আকর্ষণ করতে পারেন। আপনি প্রায়শই দেখেছেন যে মানুষ তাদের সাথে বেশি সংযোগ স্থাপন করে যারা তাদের চিন্তাভাবনা, স্বপ্ন বা ইচ্ছার সাথে মিলে যায়। আপনি যদি তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলো বুঝতে পারেন এবং সেগুলো পূরণ করতে শুরু করেন, তবে তারা স্বয়ংক্রিয়ভাবে আপনার সাথে যুক্ত হবে। এভাবেই আপনি তাদের ফ্যান্টাসি নিয়ে খেলতে পারেন। একটি বিলাসবহুল গাড়ির বিজ্ঞাপনের কথা কল্পনা করুন, যেখানে একটি আকর্ষণীয়, স্টাইলিশ গাড়ি সুন্দর জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার পেছনে আকর্ষণীয় মানুষ রয়েছে। বিজ্ঞাপনটি গাড়ির অত্যাধুনিক প্রযুক্তি, ভালো পারফরম্যান্স এবং দুর্দান্ত বৈশিষ্ট্যগুলোকে হাইলাইট করে, পাশাপাশি দর্শকদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা এবং ইচ্ছার অনুভূতি তৈরি করে। ব্র্যান্ডটি তাদের গাড়িগুলোকে সাফল্য এবং অর্জনের প্রতীকের সাথে সংযুক্ত করে, তাদের যানবাহনগুলোকে স্টেটাস সিম্বল হিসেবে দেখায়, যা মানুষের সম্পদ এবং খ্যাতির ফ্যান্টাসি পূরণ করে। লাক্সারি কার ব্র্যান্ডগুলো তাদের মার্কেটিং প্রচেষ্টার মাধ্যমে এই ধরনের গ্রাহকদের আকর্ষণ করতে সক্ষম হয়। এই কোম্পানিগুলো মানুষের সম্পদ, স্টেটাস এবং বিলাসিতার ফ্যান্টাসিকে পুঁজি করে এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপায় হিসেবে তাদের পণ্য কিনতে অনুপ্রাণিত করে। এই উদাহরণটি দেখায় যে কল্পনার শক্তি বোঝা এবং এটিকে কাজে লাগানো গ্রাহকদের আচরণকে প্রভাবিত করতে এবং বিক্রি বাড়াতে একটি অত্যন্ত কার্যকর কৌশল হতে পারে। 33তম সূত্র, প্রতিটি মানুষের থাম্বস্ক্রু বা দুর্বলতা আবিষ্কার করুন। এই সূত্রটি প্রভাব এবং নিয়ন্ত্রণ বিস্তারের জন্য মানুষের অনুপ্রেরণা, আকাঙ্ক্ষা এবং দুর্বলতা বোঝার উপর জোর দেয়।
সহজ কথায় এই সূত্রটি মানুষকে পরামর্শ দেয় যে অন্যরা কি অনুপ্রাণিত এবং প্রভাবিত হয় তা জানতে, যাতে তাদের কার্যকরভাবে ম্যানিপুলেট বা রাজি করানো যেতে পারে। ঠিক যেমন একটি থাম্ব স্ক্রু ব্যবহার করা হয় একজন ব্যক্তির উপর চাপ সৃষ্টি করতে বা তাদের একটি নির্দিষ্ট উপায়ে কাজ করতে বাধ্য করতে, তেমনি একজন ব্যক্তিকে কি অনুপ্রাণিত এবং প্রভাবিত করে তা বোঝা তাদের আচরণকে প্রভাবিত করতে ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, ধরুন আপনার একটি বন্ধু আছে যে সর্বদা অন্যদের খুশি করতে কৌতূহলী এবং তার সহকর্মীদের কাছ থেকে স্বীকৃতি চায়। এই বন্ধু প্রশংসা এবং তারিখ খুব পছন্দ করে, কারণ এটি তার আত্মসম্মান বাড়ায় এবং তাকে মূল্যবান বোধ করায়। এটি জেনে আপনি চান আপনার বন্ধু আপনাকে একটি প্রজেক্টে সাহায্য করুক। তাদের সরাসরি জিজ্ঞাসা করার পরিবর্তে আপনি তাদের বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার প্রশংসা করে শুরু করেন এবং জোর দেন যে প্রজেক্টে তাদের অবদান কতটা মূল্যবান হবে। তাদের স্বীকৃতির ইচ্ছাকে আকর্ষণ করে আপনি তাদের আপনাকে সাহায্য করতে রাজি করাতে পারেন। 34তম সূত্র, নিজের স্টাইলে রাজকীয় হন। রাজার মতো আচরণ করুন যাতে আপনাকে রাজার মতোই দেখা হয়। যদি একজন ব্যক্তি শক্তিশালী এবং সম্মানের যোগ্য হন, তবে অন্য লোকেরা স্বাভাবিকভাবেই তাদের সেভাবে দেখবে এবং সেই অনুযায়ী আচরণ করবে। ঠিক যেমন একজন রাজা নিজেকে মর্যাদা এবং কর্তৃত্বের সাথে বহন করেন, তেমনি মানুষ তাদের চারপাশের লোকদের কাছ থেকে সম্মান এবং আনুগত্য পাওয়ার জন্য একই রকম আচরণ গ্রহণ করতে পারে। ধরুন আপনি একটি কোম্পানিতে কাজ করেন। আপনি বস নন, কিন্তু আপনি সবাইকে সাহায্য করেন। কারোর কাজ সংক্রান্ত কোনো সমস্যা হলে তারা আপনার কাছে আসে। এর কারণে সেই লোকেরা আপনাকে বসের মতো আচরণ করবে। যদিও আপনি আনুষ্ঠানিকভাবে বস নন, তারা আপনাকে সেই স্তরের সম্মান দেবে। 35তম সূত্র, টাইমিং বা সঠিক সময়ের শিল্পে আয়ত্ত আনুন। এই সূত্রটি কাজ এবং সিদ্ধান্তের সময় বোঝা এবং এর সুবিধা নেওয়ার বিষয়। মানুষকে তাদের সময়ের ব্যাপারে কৌশলী এবং ধৈর্যশীল হতে হবে। কখনো তাড়াহুড়োর মধ্যে থাকবেন না। সর্বদা ধৈর্য ধরুন। আপনার সময়ের জন্য অপেক্ষা করতে শিখুন এবং সময় ঠিক হলেই আঘাত করুন। সময় একটি উপলব্ধি। আপনার আবেগ নিয়ন্ত্রণ করে আপনি সময়কে ধীর গতিতে চালাতে পারেন এবং ভবিষ্যতের প্রতি আপনার ধারণাকে দীর্ঘায়িত করতে পারেন। এটি আপনাকে আরও ধৈর্যশীল করে তুলবে। 36তম সূত্র, যা আপনি পেতে পারেন না তা অবজ্ঞা করুন। উপেক্ষা করাই হলো বেস্ট প্রতিশোধ। ধরুন আপনি জীবনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যাগুলোর দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে আপনি সেগুলো থেকে আপনার ফোকাস সরিয়ে নিতে পারেন। এই কৌশলটি আপনার শত্রুকে দুর্বল করতেও ব্যবহৃত হয়। আপনি আপনার শত্রুর দিকে যত বেশি মনোযোগ দেবেন, আপনার শত্রু তত বেশি বিষয়টিকে গুরুত্ব সহকারে নেবে এবং তাদের শক্তি বৃদ্ধি করবে। তাই কখনোই আপনার শত্রুর দিকে বেশি মনোযোগ দেবেন না, সর্বদা তাদের উপেক্ষা করতে থাকুন। 37তম সূত্র, আকর্ষণীয় দৃশ্য বা স্পেকটেকল তৈরি করুন। যদি আপনি শক্তিশালী হতে চান, তাহলে আপনাকে আপনার চারপাশের পরিবেশকে সুন্দর করে তুলতে হবে। মানুষ কেবল তখনই আপনার প্রতি আকৃষ্ট হবে যখন আপনি তাদের কাছে অসাধারণ মনে হবেন, কারণ প্রতিটি মানুষই সাধারণ। আপনার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে আপনার চারপাশের জায়গা পর্যন্ত সব কিছুকে বাড়িয়ে দেখাতে হবে। জনতা সবসময় ভিন্ন কিছু চায়। তারা একই পুরনো জিনিস পছন্দ করে না। উদাহরণস্বরূপ, অ্যাপলকার বহু প্রত্যাশিত প্রোডাক্ট লঞ্চের জন্য পরিচিত, যা একটি দৃশ্য তৈরি করতে এবং আলোচনা তৈরি করতে খুব যত্ন করে সাজানো হয়। এই ইভেন্টগুলিতে নাটকীয় উপস্থাপনা, আকর্ষণীয় পণ্যের প্রদর্শন এবং সারপ্রাইজ ঘোষণা অন্তর্ভুক্ত হয়, যা সবই দর্শকদের লুব্ধ করতে এবং উত্তেজনা তৈরি করতে ডিজাইন করা হয়। তার প্রোডাক্ট লঞ্চের চারপাশে একটি আকর্ষণীয় দৃশ্য তৈরি করে অ্যাপল ব্যাপক মিডিয়া কাভারেজ, সোশ্যাল মিডিয়া আলোচনা এবং গ্রাহকদের আগ্রহ তৈরি করে। অ্যাপল কি নতুন উদ্ভাবন উপস্থাপন করবে তা দেখার জন্য মানুষ এই ইভেন্টগুলোর জন্য আগ্রহ করে অপেক্ষা করে এবং কোম্পানির পণ্যগুলো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই উদাহরণটি দেখায় যে কল্পনার শক্তি বোঝা এবং এটিকে কাজে লাগানো গ্রাহকদের আচরণকে প্রভাবিত করতে এবং বিক্রি বাড়াতে একটি অত্যন্ত কার্যকর কৌশল হতে পারে। 39তম সূত্র, মাছ ধরার জন্য জল ঘোলা করুন। রাগ করার কখনোই প্রয়োজন নেই। সর্বদা শান্ত এবং রিল্যাক্সড থাকার চেষ্টা করুন, কারণ আপনার রাগই বেশিরভাগ সময় আপনার কাজ নষ্ট করে দেয়। আপনার শত্রুর দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করুন এবং যখন আপনি সেগুলো খুঁজে পাবেন, তখন আপনি তাদের সাথে খেলতে পারবেন। আপনি শান্ত থেকে আপনার শত্রুকে রাগান্বিত করুন। 40তম সূত্র, বিনে পয়সার খাবার ঘৃণা করুন।
বিনামূল্যে বা ফ্রিতে পাওয়া কোনো জিনিসকে কখনো বিশ্বাস করবেন না। এই পৃথিবীতে কোনো কিছুই ফ্রি নয়। যদি কেউ আপনাকে বিনামূল্যে কিছু দেয়, তাহলে নিশ্চিতভাবে এর সাথে কিছু মনস্তাত্ত্বিক মূল্য বা সাইকোলজিক্যাল ভ্যালু যুক্ত আছে। এর মানে হলো জিনিস কি হয় আপনাকে সমস্যায় ফেলার জন্য বা আপনাকে দাবিয়ে রাখার জন্য দেওয়া হচ্ছে। তাই কোনো ফ্রি জিনিস বিশ্বাস করবেন না। ৪১তম সূত্র, কোনো মহান ব্যক্তির জুতোয় পা দেওয়া বা তাদের স্থান নেওয়ার চেষ্টা এড়িয়ে চলুন। এখানে অর্থ হলো একজন মানুষ যতই ধনী হোক না কেন অন্য কারো মতো হওয়ার চেষ্টা করবেন না। আপনি আলাদা, আপনার ক্ষমতা আছে, আপনি নিজের নাম তৈরি করতে পারেন। কখনোই মহান ব্যক্তিদের ছায়া হওয়ার চেষ্টা করবেন না। আপনার সর্বদা নিজের যোগ্যতায় নিজের নাম তৈরি করা উচিত। ৪২তম সূত্র, রাখালকে আঘাত করুন, ভেড়ারা সব ছড়িয়ে যাবে। অনেক সময় অনেক সমস্যার কারণ হয় কেবল একটি জিনিস বা একজন ব্যক্তি। আপনি যদি সেই মূল কারণটি দূর করেন, তবে বাকি সমস্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। উদাহরণস্বরূপ, প্রায়শই একটি রাজ্য জয় করার জন্য তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার পরিবর্তে আপনি প্রথমেই রাজাকে হত্যা করেন। সেনাবাহিনী আর যুদ্ধ করবে না এবং আপনি এক মুহূর্তেই সমস্ত ঝামেলা শেষ করে দিলেন। ৪৩তম সূত্র, অন্যদের হৃদয় এবং মন নিয়ে কাজ করুন। আপনি যদি জোর করে মানুষকে অনুগত করার চেষ্টা করেন, তবে তারা অবশ্যই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। তাই জোর করার পরিবর্তে আপনি লোভ বা প্রলোভন ব্যবহার করে তাদের ফাঁদে ফেলতে পারেন। যখন আপনি তাদের এমন কিছু অফার করেন যা তারা চায়, তখন তারা নিজেরাই আপনার ফাঁদে পা দেবে এবং যেহেতু তারা তাদের নিজেদের লাভ দেখছে, তাই তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। ৪৫তম সূত্র, পরিবর্তনের প্রয়োজনীয়তা প্রচার করুন, তবে কখনোই একবারে খুব বেশি সংস্কার করবেন না। জীবনে এগিয়ে যাওয়ার জন্য পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ, তবে সর্বদা ধীরে ধীরে পরিবর্তনের চেষ্টা করুন। একবারে সবকিছু পরিবর্তন করলে সমস্যা হতে পারে, কারণ মানুষ সর্বদা ধীর অনুশীলনের মাধ্যমে শেখে। আপনি যদি হঠাৎ করে একজন গায়ককে ক্রিকেট খেলতে দেন, তবে সে খেলতে পারবে না। ধীরে ধীরে সে অনুশীলন করবে এবং তার পেশা পরিবর্তন করবে। আমূল সংস্কার বা পরিবর্তন প্রতিরোধ বা বাধার সৃষ্টি করে। ৪৬তম সূত্র, কখনোই খুব বেশি নিখুঁত বা পারফেক্ট দেখাবেন না। আপনি যদি নিজেকে খুব বেশি নিখুঁত হিসেবে দেখানোর চেষ্টা করেন, তবে লোকেরা আপনাকে হিংসে করতে শুরু করবে এবং এর কারণে কেউ আপনার কাছে আসবে না। তবে আপনি যদি নিখুঁত হওয়ার পরিবর্তে আপনার দুর্বলতাগুলো শেয়ার করেন, তবে লোকেরা আপনার সাথে আরও বেশি সংযোগ স্থাপন করতে পারবে। তাই প্রয়োজনের চেয়ে বেশি নিখুঁত হবেন না। ৪৭তম সূত্র, আপনার লক্ষ্য করা চিহ্নের বাইরে যাবেন না। জয়ের সময় কখন থামতে হবে তা শিখুন। আপনি যদি আপনার লক্ষ্য অর্জন করে থাকেন, তবে এটি আপনার থামার সঠিক সুযোগ। আপনি যদি অহংকারের বশ্যতা হয়ে এগিয়ে যেতে থাকেন, তবে আপনি নতুন শত্রু তৈরি করতে পারেন এবং তখন আপনি সহজেই তাদের কাছে পরাজিত হবেন। কখন থামতে হবে তা জানুন। ৪৮তম সূত্র, নিরাকার বা ফর্মলেস রূপ ধারণ করুন। জীবনে কোনো কিছুই চিরকাল এক থাকে না, সবকিছু পরিবর্তন হয়। এই কারণে সর্বদা মানিয়ে নিতে শিখুন। আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে সেই ছাঁচে ঢালতে হবে। সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী চলে না। আপনাকে সর্বদা জলের মতো থাকতে হবে। গিরগিটির রং পরিবর্তন করার এবং তার পরিবেশের সাথে মিশে যাওয়ার ক্ষমতা রয়েছে, যা তাকে শিকারীদের কাছ থেকে লুকিয়ে থাকতে বা গোপনে শিকারকে আক্রমণ করতে দেয়। নিরাকার হয়ে তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে এবং মিশে গিয়ে তারা তাদের বেঁচে থাকার এবং সফলতার সম্ভাবনা বাড়ায়। একইভাবে মানুষ বিভিন্ন পরিস্থিতিতে তাদের দৃষ্টিভঙ্গিতে নমনীয় এবং অভিযোজনযোগ্য বা অ্যাডাপ্টেবল হয়ে ৪৮ নম্বর সূত্রটি প্রয়োগ করতে পারে। এই ছিল দ্য 48 লজ অফ পাওয়ার বইয়ের মূল শিক্ষা। এই বই থেকে আমরা শিখলাম যে ক্ষমতা হলো একটি কৌশলের খেলা, যেখানে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা,